সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গ্রাফ নিয়ে। তো গ্রাফ বিষয়টা অনেকের কাছে ভীতিকর এবং বিরক্তিকর। তো যাদের কাছে ভীতিকর তারা মনে করে গ্রাফ সর্বদা কি করে, গ্রাফ সর্বদা সহজ তথ্যগুলোকে অনেক কঠিন ভাবে রিপ্রেজেন্ট করে। বাট রিয়েলিটি হচ্ছে গ্রাফ সর্বদাই কঠিন তথ্যগুলোকে অনেক সহজভাবে রিপ্রেজেন্ট করে। তো সেই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করব। তো আমাদের দেশে যেহেতু জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, তো ক্রিকেটে সাধারণত দুই ধরনের গ্রাফ দেখায়। একটা হচ্ছে প্রত্যেক ওভারে কিরূপ রান আসে বা কেমন রান আসছে সেরকম একটা গ্রাফ দেখায়। আরেকটা গ্রাফ দেখায় হচ্ছে মোট রানের গ্রাফ। আমি যদি একটু ম্যাথমেটিক্যালি বলতে চাই, একটা হচ্ছে আয়তলেখ অঙ্কন, আরেকটা হচ্ছে যা অজীব রেখা। ঠিক আছে, তো আসো আমরা ফার্স্টে সেখান থেকে, যেহেতু আমাদের দেশে ক্রিকেট খেলা জনপ্রিয় আর এই গ্রাফগুলো আমরা প্রতিনিয়তই দেখতে থাকি এবং এখান থেকে আমরা অ্যানালাইসিস করা শুরু করব। দেন আমরা আমাদের যে গতির গ্রাফগুলো আছে, বেগ, ত্বরণ, তারপর হচ্ছে দ্রুতির, সেই গ্রাফগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ফার্স্টে আমরা এরকম একটা গ্রাফ নেই যে প্রত্যেক ওভারে কি পরিমাণ রান আসছে তার একটা গ্রাফ নেই, তারপরে মোট রানের গ্রাফ নিয়ে আলোচনা করব। ওকে, মনে করো এটা হচ্ছে তোমার একটা অক্ষ। এখন সবাই বলবে এটা এক্স অক্ষ। হ্যাঁ, তুমি চাইলে এটাকে এক্স অক্ষ ধরতে পারো, ওয়াই অক্ষ ধরতে পারো, বাট এটাকে যে অলওয়েজ এক্স অক্ষ ধরতে হবে এটা ফিক্সড নয়। হ্যাঁ, তুমি চাইলে এটাকে এক্স অক্ষ ধরতে পারো, ওয়াই অক্ষ ধরতে পারো, এবং এই বরাবর যেটা থাকে সেটাকেও চাইলে তুমি এক্স অক্ষ ধরতে পারো, ওয়াই অক্ষ ধরতে পারো। তবে এটা এক্স অক্ষ ধরলে এটা ওয়াই অক্ষ ধরবা, আর এটা ওয়াই অক্ষ ধরলে এটা এক্স অক্ষ ধরবা। দ্যাটস ইট। গ্রাফে আমরা সবসময় কি করি, একটা জিনিসের সাপেক্ষে আরেকটা জিনিসকে প্রকাশ করে থাকি, বা একটা জিনিসের সাপেক্ষে আরেকটা জিনিসের কিরূপ পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে পারি। হ্যাঁ, ওকে, আসো তো আমরা আরেকটা অক্ষ নেই। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস। ওকে, এখন আমরা এই বরাবর নিব ওভার, আর এই বরাবর নিব রান। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমরা এক্স অক্ষ বরাবর এমন জিনিসগুলাকে চুজ করি যাদের সাপেক্ষে আমরা যেই জিনিসটার পরিবর্তন জানতে চাচ্ছি সেই জিনিসটাকে, যার পরিবর্তন জানতে চাচ্ছি তাকে ওয়াই অক্ষ বরাবর নেই, আর যার সাপেক্ষে পরিবর্তন দেখতে চাচ্ছি তাকে এক্স অক্ষ বরাবর নেই। যেমন এখানে আমরা ওভারের সাপেক্ষে, অর্থাৎ প্রত্যেক ওভারে কি পরিমাণ রান আসছে সেটা প্লট করতে চাই এই গ্রাফে। এই জন্য রানের যেহেতু পরিবর্তন হবে, কমবে বাড়বে, এই জন্য আমরা সেটাকে কি করছি, সেটাকে ওয়াই অক্ষ বরাবর নিছি। তো আসো আমরা এটাকে ফার্স্টে মনে করি এটা 0 ওভার। ঠিক আছে, এটা মূল বিন্দু, আর এখানে রানও 0। তাহলে দেখো এটা আমরা এখানে 1 ওভার মানে প্রথম ওভার, তারপর হচ্ছে দ্বিতীয় ওভার, তারপরে তৃতীয় ওভার, তারপর হচ্ছে চতুর্থ ওভার, পঞ্চম ওভার, তারপরে এই ষষ্ঠ, পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে, ওকে, এখন আমরা ওয়াই অক্ষ বরাবর রান নিব। তো ওয়াই অক্ষ বরাবর রান নিলে তুমি একটু খেয়াল করো, মনে করো আমাদের এখানে ফার্স্টে আমরা এইদিকে ব্যবধানটা পাস করেই নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখি 5 রান, তারপর একটা হবে কত, এতটুকু ডিসটেন্স রেখে আমরা দিব 10 রান। তোমরা এটা গ্রাফে আঁকবা, দেখবা গ্রাফ পেপার আঁকলে একদম এক্সাক্ট হবে। আমি তো বোর্ডে আঁকতেছি, একটু ত্রুটিও হতে পারে। এখানে হচ্ছে তারপরে 15, এখানে হচ্ছে 20, মানে 5 ব্যবধানে উপরের দিকে আগাচ্ছে। তারপরে এখানে হচ্ছে 25। আচ্ছা, এখন আমরা প্রথম 6 ওভারের কি পরিমাণ, কোন ওভারে কত রান আসছে এটা কাউন্ট করতে চাই। তো দেখো ফার্স্ট ওভারে মোটামুটি রান সর্বদা একটু কমই আসে সাধারণত। তাহলে মনে করলাম এই ওভারে আসছে তোমার 6 রান, অর্থাৎ 5 হচ্ছে এই বরাবর 5। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 6 রান, মোটামুটি এরকম একটা সিচুয়েশন। এই ধরলাম 6 রান আসছে প্রথম ওভারে। হ্যাঁ, এরকম একটা পজিশন হচ্ছে 6। আচ্ছা, তারপরে দ্বিতীয় ওভারে মনে করো আরেকটু বেশি রান আসছে, এটা 10 রানে পৌঁছে গেছে, 10 রান। এবার আমরা দেখি তৃতীয় ওভারে, তৃতীয় ওভারে মনে করো আরেকটু বেশি রান আসছে, এটা চলে গেছে একদম 15তে। এই তো, অর্থাৎ এরকম একটা সিচুয়েশনে। ঠিক আছে, তারপরে গ্রাফটা মনে করো যে উইকেট পড়ে গেছে, এটা আর বেশি আসতে পারে না, এটা মোটামুটি 5 রানের মতো আসছে। এটা মোটামুটি 5 রানের মতো আসছে। হ্যাঁ, আর একটু নিচে হবে মানে।
ওকে, তারপরেরটা দেখো, তারপরে কি হয়েছে, পঞ্চম ওভারে আরেকটু বেশি হয়েছে, এটা মোটামুটি 8 রান হয়েছে, তার মানে 10 এর একটু নিচে থাকবে, 8 রান। এই যদি 10 হয়, ঠিক আছে, তাহলে এটা মোটামুটি এই একটা অবস্থা, 8 রান আসছে। তার পরবর্তী ওভারে তোমার মনে করো উইকেট পড়ে গেছে, এই জন্য আরো কম রান আসছে, এটাও তোমার মনে করো 5 রানের জায়গায় আসছে, 5 রান। হ্যাঁ, এই ওকে। এখন যদি আমরা গ্রাফটার দিকে একটু তাকাই, সেটা দ্বারা আমরা কি বুঝতে পারতেছি, এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে সবচেয়ে বেশি রান আসছে কোন ওভারে, সবচেয়ে কম রান আসছে কোন ওভারে, এবং কত রান আসছে সবচেয়ে কম, সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। সবচেয়ে বেশি রান আসছে এই যে তৃতীয় ওভারে, সেটা কততে যায় পৌঁছাইছে, সেটা 15তে যায় পৌঁছাইছে, ঠিক আছে। এই যে কততম ওভারে সর্বোচ্চ রান আসছে সেটা বোঝার জন্য দেখতে হবে গ্রাফটা সবচেয়ে বেশি উপরের দিকে উঠছে কোন ওভারে, হ্যাঁ, এবং কি পরিমাণ রান আসছে সেটা বোঝার জন্য অবশ্যই তোমাকে ডান দিকে তাকানো লাগবে। কেন, ডান দিকে হচ্ছে যে তোমার রানের পরিমাণ আছে, হ্যাঁ, এই বরাবর কত রান আছে, 15 রান, তার মানে এই তৃতীয় ওভারে 15 রান হয়েছে। তারপরে দ্বিতীয় ওভারে রানের পরিমাণ কত, এই উপরের দিকে উঠতে হবে, এবং এই সর্বোচ্চ প্রান্তে উঠে গিয়ে বা শীর্ষে উঠে গিয়ে ডান দিকে তাকাইলে বোঝা যাবে যে কত রান আসছে, 10 রান আসছে। তাহলে ফার্স্ট ওভারে কত আসছে, ফার্স্ট ওভারে আসছে এই যে দেখো 5 এর একটু উপরে, মানে মোটামুটি 6 রান আসছে প্রথম ওভারে। এবং দেখো এখানে শুধু 6 ওভার না, যদি এখানে 20 ওভারেরও গ্রাফটা এইভাবে অঙ্কন করা হইতো, তাহলে তুমি ইজিলি বুঝতে পারতা কোন কোন ওভারে সর্বোচ্চ রান আসছে এবং কত করে রান আসছে, এবং কোন কোন ওভারগুলোতে কম আসছে, কোন কোন ওভারগুলোতে কতটুকু কম আসছে, বেশি আসছে, সেগুলো কিন্তু এই গ্রাফ দেখে 50 ওভারেরটাও ইজিলি বলা যায়। বাট তোমাকে যদি একটা টেবিল আকারে এই তথ্যগুলো দেওয়া হয়তো, প্রথম ওভারে এত, দ্বিতীয় ওভারে এত, তৃতীয় ওভারে এত, তাহলে তুমি দেখা যাচ্ছে 10 ওভার পর্যন্ত পড়লেই মাথা যেত ঘুরায়া, প্রথমে কি পড়ছো সেটাই ভুলে দিতে, এবং সবচেয়ে বেশি রান কত সেটাও তুমি এলোমেলো হয়ে যেতা। বাট যখন গ্রাফটা এইভাবে 50 ওভারের দেয়, তখন তুমি দেখি বুঝবা ইজিলি কোন গ্রাফগুলোতে কোন ওভারগুলোতে কত রান আসছে, এবং কোন ওভারগুলোতে হাইয়েস্ট রান আসছে, কোন ওভারগুলোতে একদম সবচেয়ে লোয়েস্ট মান আসছে, সেগুলো কিন্তু গ্রাফ থেকে ইজিলি বোঝা যায়। জাস্ট গ্রাফ কি করে, তুমি যখন গ্রাফটার দিকে তাকাও তখনই ইজিলি বোঝা যাচ্ছে কোন রেখাটা সবচেয়ে বেশি উপরের দিকে উঠছে, সেটাতে রান বেশি, কোন রেখাটা সবচেয়ে নিচের দিকে আছে সেটাতে কম, এবং কত বেশি কত কম সেটাও কিন্তু ওই যে ডান দিকে তাকাইলেই বোঝা যায়, এবং কততম ওভারে কত বেশি কম সেটা নিচের দিকে তাকাইলেই কততম ওভারে কম বেশি আসছে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই জন্যই আমরা বলি গ্রাফ সবসময় কি করে, কঠিন তথ্যগুলোকে সহজ করে প্রকাশ করে। তো আমরা এখন মোট রানের গ্রাফটা দেখতে চাচ্ছি। মোট রানের গ্রাফ দেখার জন্য দেখো, ফার্স্ট আমরা একটা অক্ষ নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অক্ষ নিলাম, সেটা ধরলাম ওয়াই অক্ষই, এবং দেখো এটা 0, অবশ্যই এক্স অক্ষ বরাবর নিব আমরা ওভার, আর ওয়াই অক্ষ বরাবর নিব রান। হ্যাঁ, ওকে। তো দেখো আমরা এবার যেহেতু মোট রান নিব, তাহলে এখানে ধরো 20 ওভারে খেলা টি20, তাহলে প্রথম 5 ব্যবধান করে নিচ্ছি, তারপরে 10, তারপরে হচ্ছে 15, তারপর হচ্ছে 20। দেখতে চাচ্ছি যে 20 ওভারে রানের পরিমাণটা কিরূপ আসছে। হ্যাঁ, দেন এখানে আমরা রানের পরিমাণটা এখানে ধরি 50 করে, 50, 100, তারপর হচ্ছে 150, 200, ঠিক আছে। ওকে, এবার দেখবো যে রানটা কিরূপ আসছে। মনে করো প্রথম 5 ওভারে আমরা ধরে নিলাম রান আসছে যে তোমার 50, এই বরাবর আসবে গ্রাফটা, তাহলে এই 5 ওভার বরাবর হচ্ছে যে এই যে 50 বরাবর উপরের দিকে উঠবে। হ্যাঁ, এই যে মোটামুটি 50। তারপরে দেখো, তারপরে দেখা গেছে প্রথম 10 ওভারে এটা দাঁড়ালো যায় তোমার 70-এ, কারণ মাঝখান দিয়া 5 ওভার তারা রানই নিতে পারে না, উইকেট মনে বেশি একটা পড়ে গেছে, তার মানে 70 হইলে মোটামুটি এমন একটা সিচুয়েশন না, আরেকটু নিচে হবে এই 70। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এই বরাবর গ্রাফটা উঠবে, তার মানে এই যে 10 ওভার বরাবর উপরের দিকে 70 বরাবর উঠবে, আরেকটু উঠবে, ঠিক আছে। ওকে, তারপরেরটা দেখো, তারপরে মনে করো যে তারপরে 15 ওভারে রানের পরিমাণটা আরেকটু বাড়ছে, প্রায় 100-এর কাছাকাছি চলে গেছে, আরো 5 ওভার পিটানোর পরে তো 100 লেভেলটা হচ্ছে এই 100-তে চলে গেছে, ঠিক আছে। দেন শেষের 5 ওভার
যখন আরো মারছে তখন এটা যায় তোমার মনে করো যে একদম 150-তে পৌঁছেছে, 150-তে পৌঁছেছে, এই এই বরাবর চলে আসছে। হ্যাঁ, তো যখন আমরা বিন্দুগুলাকে যোগ করি, দেখো 0 ওভারে তো 0 রানই ছিল, তো বিন্দুগুলাকে যদি আমরা যোগ করি এরকম একটা গ্রাফ পাবো। এই এইটা হচ্ছে কোন একটা দলের মোট রানের গ্রাফ। তো এখান থেকে যদি আমরা তাকাই দেখা যাবে যে প্রথম 5 ওভারে রানের পরিমাণটা কেমন ছিল। তুমি দেখো 5তম ওভার বরাবর তুমি তাকাও এইদিকে এবং কিরকম রান ছিল প্রথম 5 ওভারে, সেটা বোঝার জন্য এই যে ডান দিকে তাকাইলে হবে। কত রান ছিল? 50 রান ছিল। তারপরে প্রথম 10 ওভারে রানের পরিমাণটা কেমন ছিল, এই যে 10 বরাবর ওঠো, দেখো মোট রানটা কেমন ছিল প্রথম 10 ওভারে, কত? 70 ছিল। তারপরে 15 ওভারে রানের পরিমাণটা কেমন ছিল, এই যে এখানে দেখো সেটা কততে ছিল, 100-তে ছিল। তারপরে 20 ওভারে রানের মোট রানের পরিমাণটা ছিল কত, 150 আয়া পৌঁছেছে। হ্যাঁ, তুমি চাইলে এখান থেকেও, এখানেও অনেকগুলা ইয়া থাকে, আমরা আর কি এগুলা শো করি না, 6, 7, 8 এভাবে 9, ঠিক আছে। প্রত্যেক ওভারে রানের পরিমাণটা তুমি চাইলে দেখতে পারবা। দেখো গ্রাফ থেকে কিন্তু প্রত্যেকটা ওভারে রানগুলা তুমি বুঝতে পারতেছো, এখানে আরেকটু বেশি, ঠিক আছে, এখানে আরেকটু বেশি, এখানে যে আরেকটু বেশি। তার মানে তুমি দেখো এই যে ষষ্ঠ ওভারে তার মানে রানের পরিমাণটা কেমন হয়েছে, ষষ্ঠ ওভারে মোটামুটি 60-এ চলে গেছে, আস্তে আস্তে 60-এ না, অবশ্য একটু বাড়ছে আর কি, এটা তোমার 55-এর মতো হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এখানে তো গ্রাফে প্রত্যেকটা পয়েন্টের জন্য মানগুলা দেওয়া থাকে, ঠিক আছে, এবং নরমালি বোঝা যাচ্ছে যে কততম ওভারে মোট রানটা কেমন ছিল এবং কিভাবে বাড়তেছে কমতেছে সেটা কিন্তু ইজিলি এখান থেকে বোঝা যাচ্ছে, ঠিক আছে। প্রথম 5 ওভারে রানের পরিমাণটা ছিল 50, তার মানে প্রতি ওভারে কেমন করে রান আসতেছে। হ্যাঁ, গ্রাফটা কিভাবে উঠতেছে, যত গ্রাফটা উপরের দিকে উঠবে তত রান বেশি বুঝাবে, আর যত গ্রাফটা ডান দিকে যাবে তত ওভার বেশি বুঝাবে। তাহলে গ্রাফটা ডান দিকেও গেছে আর উপর দিকেও গেছে। আরেকটা কথা এখানে সেটা বলতে চাই, সেটা হলো এই, মোট রানের গ্রাফ কি কখনো নিচের দিকে নামবে? মোট রানের গ্রাফ কিন্তু কখনোই নিচের দিকে নামবে না। তার কারণ হলো রান কি কখনো কমার সিস্টেম আছে ক্রিকেট খেলায়? নাই, কিন্তু রান কমার সিস্টেম নেই। রান হয় বাড়বে, যদি রান নিতে পারে তাহলে তো মোট রান যেহেতু আমি নিচ্ছি সেহেতু রান বাড়বে। রান কখনো কমার সিস্টেম নেই, না নিতে পারলে গ্রাফ ওখানেই থাকবে, কিন্তু নিচের দিকে নেমে আসার কোনো স্কোপ নাই। কথা বুঝতে পারছো? যেহেতু এটা মোট রানের গ্রাফ, এই কারণে আমরা দেখি অজীব রেখায় গ্রাফ সবসময় নিচের দিকে, গ্রাফ কখনো নিচের দিকে আসে না, কারণ ওখানে তুমি কি করো, ধারাবাহিকভাবে গণসংখ্যাগুলো যোগ করো, দ্যাটস এই সংখ্যা বাড়তে থাকে, কমার কোনো স্কোপ ওখানে নাই। হয় বাড়তে থাকে, আদারওয়াইজ ওই সংখ্যাই থাকে, কিন্তু কমার কোনো স্কোপ নাই। তাই মোট রানও কখনো কমে না, এখানে মোট রানের গ্রাফ কখনো নিচের দিকে চলে আসে না, এটা হয় উপরের দিকে ওঠে আর নাহলে ওই লেভেলেই থাকে। যদি দেখো এই যে 10 ওভারের পরে যদি আর রান না নিতে পারতো তাহলে গ্রাফটা কেমন দেখা যেত? তাহলে গ্রাফটা কিন্তু এইভাবে উপরের দিকে উঠতে পারতো না, তাহলে গ্রাফটা এইভাবে দিত, এইভাবে চলে যেত। অর্থাৎ এই 15 ওভারও হচ্ছে যে 70-এ থাকতো, 20 ওভারও যায় 70-এই থাকতো। অর্থাৎ গ্রাফটা তখন এই দিকে না গিয়ে, তখন গ্রাফটা এইভাবে যেত। তার মানে এটা দ্বারা বুঝাইতে যে তুমি দেখো তারা যদি এই 10 ওভার পরে আর রান না নিতে পারে, শুধু উইকেটই হারায়, সাধারণত এরকমটা ঘটে না ক্রিকেট খেলায়। তো দেখো 10 ওভারের পরে যদি আর বাকি 10 ওভার রান না নিতে পারে তাহলে কি দেখা যাচ্ছে, এই 15 ওভারেও 70-এ ছিল এবং 20 ওভারেও মোট রানটা ওই 70-ই ছিল। তার মানে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে গ্রাফটা যেহেতু উপরের দিকে উঠে নেয়, উপরের দিকে ওঠা মানে কি রান বেড়ে যাওয়া। হ্যাঁ, বাট এরপরে দেখো 10 ওভারের পরে যেহেতু গ্রাফটার উপরের দিকে উঠে নেয়, তার মানে 15 ওভারেও কত রান ছিল, তুমি দেখো 15 ওভার বরাবর তাকাও 70 রান ছিল, 20 ওভার বরাবর কত, তাও 70 রান ছিল। তার মানে এরপরে অর্থাৎ 10 ওভারের পরে আর কোনো রান তারা নিতে পারে নাই, মানে রান বাড়ে নাই। গ্রাফ থেকে আমরা ইজিলি এগুলা বুঝতে পারতেছি, এবং দেখা যাচ্ছে অনেক অশিক্ষিত মানুষও ক্রিকেট খেলা দেখে এই গ্রাফ দেখে বুঝতে পারে কখন কি সিচুয়েশন হয়েছে, খেলার সিচুয়েশন তারা ইজিলি বলে দিতে পারে। এবং দেখো গ্রাফ তো সর্বদা কঠিন তথ্যগুলোকে সহজ করি, এবং আরেকটা গুরুত্বপূর্ণ তার ফিচার হচ্ছে যে সে কি করে একই জাতীয় অনেকগুলো তথ্য এই গ্রাফে এঁকে আমরা কিন্তু সহজে তুলনা করতে পারি। তো আসো আমরা সেই বিষয়টা একটু তুলনা করব। অর্থাৎ দুইটা দলের মোট রানের বা মোট খেলার যেই কম্পারিজন গ্রাফ দেয় সেটাই আমরা অ্যানালাইসিস করব। এখন দেখো মনে করো এটা 0, এটা 5, এটা 10, এটা 15, এটা হচ্ছে 20। হ্যাঁ, ওকে। একইভাবে এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে তোমার মনে করো 50, 100, 150, 200। হ্যাঁ, ওকে।
তো আমরা ধরে নিলাম ফার্স্ট টিমেরটা হচ্ছে গ্রাফটা এরকম। তো দেখো এই গ্রাফ দ্বারা কি বোঝাচ্ছে, তাদের 20 ওভারে রানের সিচুয়েশনটা কততে দাঁড়াইছে, মোটামুটি এরকম একটা সিচুয়েশন কি বাকাই, অর্থাৎ এরকম একটা সিচুয়েশন ধরলাম আমরা, এটা 170 মোটামুটি যায় 170 যায় তার রানের ইয়াটা দাঁড়ালো, ঠিক আছে। এখন দেখো এই গ্রাফটা থেকে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কততম ওভারে মোট রানটা কিরূপ ছিল। যেমন দেখো এই যে 5 ওভারে রানের পরিমাণটা কেমন ছিল, এই যদি হয় সেটা মোটামুটি 50 এর একটু নিচে, অর্থাৎ 45 এর মতো বা 48 এর মতো ছিল। তারপরে দেখো 10 ওভারে কেমন ছিল, 10 ওভারে তেমন একটা বাড়ে নাই, দেখছো রানটাই যে হয়তো এই 60 এর মতো ছিল, 60 এর মতো ছিল। তারপরে দেখো 15 ওভারে, এই 15 বরাবর উঠো এবং দেখো যে রানের পরিমাণটা কেমন, অর্থাৎ 115 ওভারে 120 বা 30 এর মতো আছে, ঠিক আছে 120। অবশ্যই এখানে ইজিলি সবগুলা মার্কিং করা থাকবে, বোঝা যাবে। তারপরে দেখো 20 ওভারে রানের পরিমাণটা দেখো 120 থেকে তারপরে 5 ওভারে কততে চলে গেছে, 170 এ চলে গেছে। তার মানে এখানে হ্যাভি মারা মারছে, ঠিক আছে। ওকে, এখন দেখি আমরা পরবর্তী আরেকটা টিমের খেলাটা দেখি এবং তাদের গ্রাফটা এটার উপরে প্লট করি। এবং দেখো তাদের গ্রাফটা মনে করো এইভাবে যাচ্ছে, এবং এইভাবে যাওয়া মানে যে তারা হেরে যাওয়া, বিষয়টা এরকম নয়। তারা সবে মাত্র কত ওভার খেলছে, মোটামুটি মনে করো 14 ওভারের মতো খেলছে, হ্যাঁ এখনো তো তাদের জন্য 6 ওভারের মতো আছে। তো 14তম ওভারে মোট রান দাঁড়ালো কত, মোট রান দাঁড়ালো মোটামুটি 50 এর মতো। দেখো এরপরে তারা দেখলো বেশ কিছু উইকেট তাদের হাতে আছে, তারপরে থেকে মার স্টার্ট করে এমন মারা মারছে, এখন গ্রাফ সোজা এরকম উপরের দিকে উঠে গেছে। আচ্ছা আরেকটু আমরা দিই, এইভাবে গ্রাফ এইভাবে উঠে গেছে। এখন দেখো গ্রাফ এইভাবে উঠে যাওয়া, দেখো 14 ওভারের পরে তারা প্রায় 17 ওভারের ভিতরে কত রান নিয়ে গেছে। এখন দেখো এই যদি গ্রাফ চলে আসে, এখানে দেখো 17তম ওভারে প্রায় তাদের রানের পরিমাণ কততে চলে আসছে, রানের পরিমাণ চলে আসছে প্রায় 145 এর মতো, হ্যাঁ 145 এর মতো চলে আসছে। এখন 3 ওভারে মোটামুটি তাদের মনে করো 25 রানের মতো দরকার, 26 রানের মতো দরকার তাদের জেতার জন্য, ঠিক আছে। তো এখন দেখো তারপরে তারা কি করলো, বেশ কিছু উইকেট হারিয়ে ফেললো, ফলে এখান থেকে তেমন একটা রান আসে নাই, তারা আস্তে আস্তে তাদের গ্রাফটা এইভাবে নিচে নেমে গেল, ঠিক আছে। অর্থাৎ এখানে এই যে 20 ওভারে তাদের রানের পরিমাণটা কত দাঁড়ালো, তুমি এখান থেকে যদি তাকাও দেখবা 20 ওভারে এদের রানের পরিমাণ ওদের চেয়ে একটু নিচে নামছে নাকি। তার মানে এরা কি করছে, দ্বিতীয় যে দল ব্যাট করছে সেটা অবশ্যই হেরে গেছে, দেখো একটু নিচে, আর ওগোটা মোটামুটি একটু উপরে আছে। এই যে এই বরাবর তুমি যখন তাকাইবা দেখবা যে এই যে এদেরটা উপরে আছে, তার মানে এদেরটা প্রায় আমরা তো 70 ধরে নিচ্ছি, অবশ্য ওদেরটা যেভাবে আঁকছি সেভাবে একটু 70 এর উপরে আছে, ঠিক আছে। মোটামুটি ধরো এটা কত ছিল, 172 ছিল, আর ওরা করছে যে সেকেন্ড দল ব্যাট করছে ওরা করছে 170। এবং এই যে এই সেডিং পয়েন্ট বা ইন্টারসেকশন পয়েন্ট, এইটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝাচ্ছে যে তারা এরকম একটা সিচুয়েশন আইসা দুই দলের রানের পরিমাণটা সেম হয়ে গেছে। অর্থাৎ যদি এটা তোমার মনে হয় 16তম ওভার হয়, তার মানে 16তম ওভারে আইসা দুই দলের রানের পরিমাণটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো এখান থেকে দেখো এই একটা মাত্র গ্রাফ থেকে মোট খেলাটার যে সিচুয়েশন, কোথায় কেমন সিচুয়েশন ছিল বা কিভাবে রান নিছে, সেটা কিন্তু আমরা এই গ্রাফ থেকে ইজিলি বলে দিতে পারতেছি। এবং দেখো এই জাতীয় আরো একাধিক তথ্যকে আমরা এখানে এঁকে বা প্লট করে সেটাকে আমরা তুলনা করতে পারি গ্রাফের। এইটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, আসো এবার আমাদের যে মেইন গ্রাফগুলা গতির সেগুলা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা এখন আমরা দ্রুতির গ্রাফ নিয়ে আলোচনা করব। তো দ্রুতির গ্রাফ নিয়ে আলোচনা করার জন্য ফার্স্টে আমরা একটা চার্টে কোন একটা বস্তুর দ্রুত আর সময়ের একটা চার্ট নিছি, সেই চার্ট অনুযায়ী আমরা একটা গ্রাফ অঙ্কন করব। তো আগে আমরা একটু দ্রুতির সূত্রটা লিখে নেই। দ্রুতি ইজ ইকুয়ালস টু দূরত্ব ডিভাইডেড বাই সময়। হ্যাঁ, তো দ্রুতি কাকে বলে, এইভাবে বলা যায় যে সময়ের সাথে দূরত্বের যে পরিবর্তন সেটাই হচ্ছে দ্রুতি, অথবা দূরত্বের পরিবর্তনের হারকে আমরা দ্রুতি বলবো। তো আসো আমরা যদি দ্রুতির গ্রাফ পেতে চাই তাহলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের গ্রাফ অঙ্কন করলেই সেটাই হবে দ্রুতির গ্রাফ। ওকে, আসো আমরা এখানে একটা অক্ষ নেই, এটা হলো এক্স অক্ষ,
এটা হলো ওয়াই অক্ষ, হ্যাঁ। আর এক্স অক্ষ বরাবর আমরা নিলাম সময়, যার একক হচ্ছে সেকেন্ড। আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিলাম দূরত্ব, যার একক হলো মিটার। ওকে, এখানে যেহেতু আমাদের 6 সেকেন্ড পর্যন্ত দূরত্বটা দেওয়া আছে, তাহলে আমরা 6 সেকেন্ড অঙ্কন করি। 1 2 3 4 5 6, হ্যাঁ। আর দূরত্বটাকে আমরা এভাবে নেই 5 করে, 5 10 15 20, ঠিক আছে। চাইলে আরো দেওয়া যায়, বাট না, যেহেতু আর লাগবে না, সর্বোচ্চ মনে হয় 18 পর্যন্ত আছে, হ্যাঁ। ওকে, তো এখন দেখো 0 সেকেন্ডের দূরত্বটা ছিল 0, তার মানে এটা হচ্ছে আমাদের 0 0 বিন্দু। তারপরে দেখো 1 সেকেন্ডে হচ্ছে যা 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে 1 সেকেন্ড বরাবর 5 পর্যন্ত উঠবে উপরের দিকে। দেখো এই যে এই বিন্দুটা। তারপরে দেখো 2 সেকেন্ডে আছে কত, 2 সেকেন্ডে 10, তার মানে 2 সেকেন্ডে 10, দেখো এই যে উপরের দিকে 10 পর্যন্ত উঠবে, এই যে এই 10, এই, তার মানে এই বিন্দুটা। তারপরে দেখো 3 সেকেন্ডে কত, 3 সেকেন্ডেও 10, তার মানে 3 সেকেন্ড বরাবর 10 উঠবে, 4 সেকেন্ড বরাবর 10 উঠবে, ঠিক আছে। এবার দেখো 5 সেকেন্ডে কত, 5 সেকেন্ড হচ্ছে 15, তার মানে এটা 15 বরাবর উঠবে, ঠিক আছে, এই যে। আর 6 সেকেন্ডে হচ্ছে 18, 6 সেকেন্ড, 6 সেকেন্ডে হচ্ছে 18, ঠিক আছে। 6 সেকেন্ডে 18, মোটামুটি এরকম একটা পজিশন, এই অর্থাৎ এই বিন্দুটা। এবার যদি আমরা বিন্দুগুলোকে অ্যাড করি, তাহলে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে দ্রুতির গ্রাফ বা রেখা। তো আমরা বুঝার সুবিধার্থে এই জিনিসগুলো একটু মুছে দিই। ওকে, তাহলে এখন দেখো এটা হচ্ছে এই যে রেখাটা কি নির্দেশ করে, অ্যাকচুয়ালি রেখাটা নির্দেশ করে দ্রুতি, ঠিক আছে। অর্থাৎ কোন সময়ে দ্রুতিটা কেমন ছিল বা কোন সময়ে দূরত্বের পরিবর্তনটা কেমন হয়েছে, সেটা এই রেখা বা গ্রাফটা প্রকাশ করে। নরমালি তুমি দেখো এই যে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সে উপরের দিকে উঠছে, তার মানে এই যে এই পর্যন্ত সে উপরের দিকে উঠছে, উঠছে মানে কি তার দূরত্ব বাড়তেছিল। এবং দেখো যখন এই যে এখান থেকে অর্থাৎ 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত এই পর্যন্ত, এখানে কি গ্রাফ উপরের দিকে উঠছে নাকি ফ্ল্যাট হয়ে গেছে? অবশ্যই উপরের দিকে উঠে নেয়, হ্যাঁ। যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট হওয়া মানে কি, ফ্ল্যাট হওয়া মানে কি, দেখো এখানে কিন্তু সে কোনো দূরত্ব অতিক্রম করে নেয়। তার কারণ দেখো সে 2 সেকেন্ডে গিয়ে 10 এ পৌঁছাইছে, দেন তারপরে দেখো 3 সেকেন্ডে কত, ওই 10ই আছে, এই যে 10 বরাবর। 4 সেকেন্ডে কত, দূরত্বটা ওই 10ই আছে, ঠিক আছে। তার মানে সে এই যে 2 থেকে 4 সেকেন্ড, অর্থাৎ এই 2 সেকেন্ডে সে কোনো দূরত্ব অতিক্রম করে নেয়, এই জন্যই গ্রাফটা এমন ফ্ল্যাট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো এই দূরত্বের গ্রাফ নিচের দিকে নামতে পারে কিনা? অ্যান্সার হচ্ছে নো। কেন দূরত্বের গ্রাফ নিচের দিকে নামতে পারে না? কারণ দূরত্ব তো হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব কি কখনো কমতে পারে? দূরত্ব কখনো কমতে পারে না। কেন কমতে পারে না? কারণ আমরা ডেফিনিশনে বলছি কোন বস্তুর মোট অতিক্রান্ত পথ, কোন বস্তুর মোট অতিক্রান্ত পথই হচ্ছে ওই বস্তুর দূরত্ব। তাহলে দেখো একজন লোক যদি ফার্স্টে এই দিকে যায়, 5 মিটার গেল 1 সেকেন্ডে, তারপরে আবার এই দিকে ফিরে আসলো, তাহলে আরো 5 মিটার সে অতিক্রম করলো। এখন দেখো সে ফার্স্টে যেই পজিশনে ছিল সে এখনো সেই পজিশনেই আছে, তাহলে তার দূরত্ব কি অতিক্রম হয়েছে? অবশ্যই হয়েছে। সে মোট কত মিটার পথ হাঁটছে? 10 মিটার পথ হাঁটছে। এইদিকে গেছে 5 মিটার, আবার এইদিকে আসছে 5 মিটার, ঠিক আছে। এই জন্য দূরত্ব কখনো কমে না। দ্যাটস ওয়াই দূরত্বের গ্রাফও কখনো নিচের দিকে নামে না, হয় ফ্ল্যাট হয়ে যাবে, আদারওয়াইজ উপরের দিকে উঠবে। ওকে, তুমি দেখো এখানে তাহলে আমরা কি দেখতেছি, তো এখান থেকে সে এখানে কোনো দূরত্ব অতিক্রম করে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম, সে প্রথম 1 সেকেন্ডে এইদিকে 5 মিটার গেছে, পরের 1 সেকেন্ডে আরো 5 মিটার গেছে, তার মানে সে 2 সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করলো? 10 মিটার। এই যে দেখো 2 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করছে। দেন দেখো পরবর্তী 2 সেকেন্ডে সে কোনো দূরত্বই অতিক্রম করে নাই, অর্থাৎ এখানে এসে সে রেস্ট নিছে। সময় চলে যাচ্ছে বাট সে কোনো দূরত্ব অতিক্রম করতেছে না। 1 সেকেন্ড চলে গেল সে এখানেই আছে, আরো 1 সেকেন্ড চলে গেল সে এখানেই আছে, তার মানে এই 2 সেকেন্ড সে রেস্ট নিচ্ছে, কোনো দূরত্ব অতিক্রম করে না। দ্যাটস এই গ্রাফটা এখান দিয়ে এই 2 সেকেন্ড বরাবর এটা ফ্ল্যাট হয়ে আছে। দেন আবার দেখো এইটা আবার উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে যাওয়া মানে কি? দূরত্ব বেড়ে যাওয়া। আমরা রানের ক্ষেত্রে দেখছি উপরের দিকে গ্রাফ উঠে যাওয়া মানে
রান বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। হ্যাঁ, তো গ্রাফ আবার উপরের দিকে উঠে গেছে, তার মানে দূরত্ব অতিক্রম হয়েছে। তো এটা তো এমনিও বোঝা যায়, দেখো এটা আগে ছিল 10-এ এই পয়েন্টটা, অর্থাৎ 4 সেকেন্ড বরাবর তোমার যে দূরত্ব ছিল সেটা ছিল 10, এখন 4 থেকে এটা উপরের দিকে উঠে গেছে, তাহলে 5 সেকেন্ড এটা হয়ে গেছে কত, 5 সেকেন্ডে হয়ে গেছে 15, এবং 6 সেকেন্ডে কত, 6 সেকেন্ডে যা 18 তে পৌঁছেছে, তার মানে বাড়তেছে। হ্যাঁ, এবং এখান থেকে তুমি চাইলে দ্রুতিটাও বুঝতে পারো। দেখো এটা গ্রাফ উপরের দিকে উঠছে মানে কি এখানে দ্রুতি আছে। হ্যাঁ, আর যখন ফ্ল্যাট হয়ে গেছে এই মোমেন্টে কি তার কোনো দ্রুতি আছে? নাই, কিন্তু কারণ সে তো এখানে দূরত্বই অতিক্রম করে নেয়। তো দূরত্ব এই মোমেন্টের জন্য তার দূরত্ব হচ্ছে 0, আর 0 কে তুমি যে কোনো সময় দ্বারা ভাগ করো অ্যাকচুয়ালি কত আসবে? 0 আসবে। কত হচ্ছে দ্রুতির ডেফিনিশন কি? দূরত্ব বাই সময়। তাহলে এই মোমেন্টের দূরত্বকে যদি তুমি সময় দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা? তাহলে তার দ্রুতি পেয়ে যাবা, তাহলে এত মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে এই ফ্ল্যাট হওয়া মানে সেই মোমেন্টে তার কোনো দ্রুতি ছিল না, আর গ্রাফ উপরের দিকে উঠা মানে তার দ্রুতি আছে। ঠিক আছে, এই গ্রাফ থেকে আমরা ইজিলি বুঝি কখন কখন তার দ্রুতিটা ছিল, কখন তার দ্রুতিটা ছিল না। ঠিক আছে, অর্থাৎ কখন দূরত্বের পরিবর্তন হয়েছে, কখন দূরত্বের পরিবর্তন হয় না, সেটা আমরা এখান থেকে গ্রাফ থেকে ইজিলি বুঝতে পারি। ওকে, এখন প্রশ্ন হলো বেগের গ্রাফ কি কখনো নিচের দিকে নামতে পারে কিনা? উপরে তো উঠতে পারেই, বাট নিচে কি নামতে পারে কিনা? আনসার হচ্ছে ইয়েস, হ্যাঁ নিচেও নামতে পারে। তো আসলে আমরা বেগের গ্রাফ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা ব্যাখ্যা করব কেন নামতে পারে। বন্ধুরা আমরা এখন বেগের গ্রাফ দেখব। তো বেগ কাকে বলে আগে আমরা এটা বোঝা উচিত। বেগ হচ্ছে যা, অবশ্যই এগুলা ডেফিনিশন আগে বলা হয়েছে, তারপরে বলতেছি। সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা বলি বেগ, বা এইভাবে বলা যায় সরণের পরিবর্তনের হারকে বেগ বলি। বেগ অ্যাকচুয়ালি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সুষম বা সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। এখন সুষম বেগ কাকে বলবো? যদি সময়ের সাথে সরণের পরিবর্তনটা সমান হয় তখন আমরা, বা সমান সময়ে সমান সরণ অতিক্রম করে কোনো বস্তু, সেটাকে আমরা বলতে পারি সুষম বা সমবেগ। আর অসমবেগ হচ্ছে যদি সমান সময়ে সমান পথ অতিক্রম না করে বা সমান সরণ অতিক্রম না করে, তখন আমরা ওই বস্তুর বেগকে বলবো অসমবেগ। আচ্ছা, এখন আসো আমাদের এখানে আমরা একটা সুষম বেগ বা সমবেগের একটা চার্ট নিয়েছি, এই অনুযায়ী আমরা গ্রাফটা অঙ্কন করব, এবং গ্রাফ অঙ্কন করার পরে দেখব গ্রাফ থেকে কিভাবে বেগ হিসেব করা যায়। ঠিক আছে, ওকে। তো ফার্স্টে আমরা সমবেগ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আগে আমরা যদি বেগটা হিসেব করতে চাই তাহলে দেখবো যে আমরা সমবেগই পাচ্ছি। তো এখানে তুমি দেখো এই যে 5 কে 1 দ্বারা ভাগ করো, যেহেতু বেগ সমান সমান কি সরণ বাই সময়, তাহলে তুমি এখান থেকে তুমি সরণ বের করো, এখান থেকে তুমি বেগ বের করো, কত আসে? এখানে সরণ আছে 5, বেগ সময় আছে কত? 1, ভাগ করো কত পাবা? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগটা আসছে 5 মিটার পার সেকেন্ড। এখান থেকে বের করো, তাও দেখো 10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। এখান থেকে বের করো, তাও দেখবা যে 15 ডিভাইডেড বাই 3 অর্থাৎ কত? 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে আমি 5 করে বৃদ্ধি করাইছি। দ্যাটস ওয়াই এখানে আমাদের বস্তুটা সুষম বেগে চলতেছে। ঠিক আছে, তো আসো আমরা এখানে দেখি যে সুষম বেগের গ্রাফটা কেমন আসতে পারে। হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটা এবার হচ্ছে সরণ। ঠিক আছে, দূরত্ব ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে দ্রুতির গ্রাফ, আর সরণ ভার্সেস সময়ের গ্রাফ হচ্ছে বেগের গ্রাফ। ঠিক আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তন সেটা হচ্ছে বেগ। ওকে, তো এখানে দেখো 0 1 2 3 4 5 6 ওকে, তারপর দেখো 5 10 15 20 25 30। ওকে, এখন দেখো আমরা যদি অঙ্কন করতে চাই, 0 সেকেন্ডে সরণ ছিল 0। ঠিক আছে, তারপরে 1 সেকেন্ড হচ্ছে 5, এই যে 1 সেকেন্ড বরাবর 5 উঠবে। তারপরে দেখো 2 সেকেন্ড বরাবর ছিল কত? 10, 2 সেকেন্ড বরাবর হচ্ছে 10। ঠিক আছে, 3 সেকেন্ড বরাবর 15, 4 সেকেন্ড বরাবর 20, 5 সেকেন্ড বরাবর কত ছিল? 5 সেকেন্ড বরাবর ছিল 25, 6 সেকেন্ড বরাবর কত? 6 সেকেন্ড বরাবর ছিল 30। তো তোমরা যদি বিন্দুগুলা যোগ করো দেখবে এরকম একটা গ্রাফ পাইবা। আমি বোঝার সুবিধার্থে এগুলা মুছে দিচ্ছি।
তো বন্ধুরা দেখো, আমরা এখন এই তথ্য অনুযায়ী যে রেখাটা পাইছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সরল রেখা, ঠিক আছে। এবং এই রেখাটাকে আমরা বলি আমাদের বেগের গ্রাফ। এবং কেমন বেগের গ্রাফ? অবশ্যই আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের সুষম বেগ, সুষম বেগ, ঠিক আছে। ওকে, তো সুষম বেগের গ্রাফ অলওয়েজ এমন সরল রেখা আসবে। হয়তো আমি হাতে আঁকছি একটু বাঁকা চাকা দেখা যায়, তোমরা যদি স্কেল দিয়ে আঁকো দেখবা যে এটা একদম স্ট্রেট লাইন হবে। আর যখন এই বেগের গ্রাফটা আসবে সরল রেখা, সেটা অবশ্যই অবশ্যই সুষম বেগ বোঝাবে, হ্যাঁ। আর আমরা তো এটা চার্টে দেখছি প্রত্যেকটা মোমেন্টের বেগটা আসছে 5 মিটার পার সেকেন্ড করে, অর্থাৎ সমবেগ। আচ্ছা, এখন আমরা চাইলে এই গ্রাফ থেকেও বেগ হিসেব করতে পারি। কিভাবে? তুমি দেখো, মনে করো তুমি এই মোমেন্টের বেগ হিসেব করবা, ঠিক আছে। এই মোমেন্টের বেগ হিসেব করবা, এখানে একটা বিন্দুর বেগ হিসেব করবা। তাহলে তুমি কিভাবে হিসেব করবা? দেখবা এই পয়েন্ট বরাবর তোমার সময় আছে কত, এবং এই পয়েন্ট বরাবর তোমার সরণ আছে কত। এই সরণকে এই সময় দ্বারা ভাগ করলে তুমি এই পয়েন্টে কত বেগ ছিল সেটা পেয়ে যাইবা। তাহলে দেখো, এই পয়েন্ট বরাবর সরণ আছে কত? 25, আর সময় আছে কত? 5। তাহলে ভাগ করো 5 5 25, এই যে 5 মিটার পার সেকেন্ড। এখানে তুমি সেখানে না নিয়ে চাইলে এখানেও নিতে পারো। দেখো এখানে সময় কত? 3, এই বরাবর সরণ কত? 15। তাই 15 কে তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে কত পেয়ে যাচ্ছ? 5 মিটার পার সেকেন্ড। তো প্রত্যেকটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট তুমি এখানে একটা পয়েন্ট চুজ করো, এই বরাবর সময় আছে কত এবং এই পয়েন্ট বরাবর সরণ আছে কত, এখানে সরণকে এই সময় দ্বারা ভাগ করলে এই পয়েন্টে তুমি বেগ পেয়ে যাইবা। এবং মজার বিষয় হচ্ছে, যখন সরলরেখা আসবে তখন প্রত্যেকটা পয়েন্টই তুমি বেগের পরিমাণ পাইবা একই মান, ঠিক আছে। এখানে যেমন তুমি যতটা যে কোনো পয়েন্টে, এখানে যেমন তুমি যে কোনো পয়েন্টের বেগ তুমি নির্ণয় করলে দেখবা যে সেটা 5 মিটার পার সেকেন্ড করে আসবে। তার কারণ হচ্ছে এটা একটা সুষম বা সমবেগের গ্রাফ। আসলে এবার আমরা দেখব অসম বেগের গ্রাফ। তো বন্ধুরা দেখো, আমরা অসম বেগের জন্য একটা চার্ট নিয়েছি। সেটা হচ্ছে দেখো এরকম, যে 0 সেকেন্ডে সরণ হচ্ছে 0, 1 সেকেন্ডে 5, 2 সেকেন্ডে 8, 3 সেকেন্ডে 18, 4 সেকেন্ডে 10, 5 সেকেন্ডে 20, আর 6 সেকেন্ডে 24, ঠিক আছে। তো আসো দেখি এই তথ্যগুলাকে আমরা গ্রাফে প্রকাশ করি। আচ্ছা, আমাদের x অক্ষ, y অক্ষ, তাহলে এটা হচ্ছে এই বরাবর হচ্ছে অ্যাকচুয়ালি আবারও সময়, সময়ের একক সেকেন্ড, এই বরাবর হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। 0 1 2 3 4 5 6, আচ্ছা 5 10 10 15 20 25। ওকে, চলো দেখি এবার আমরা আমাদের গ্রাফটা কেমন আসে। তবে এটা মাথায় রাখবা, আমি বারবার 6 সেকেন্ড নিচ্ছি বিধায় যে সবগুলোই 6 সেকেন্ডের থাকবে বিষয়টা এরকম না, ডিফারেন্ট সেকেন্ডেরও থাকতে পারে, হ্যাঁ। ওকে, তো এখানে দেখো 0 সেকেন্ডে 0, তারপরে হচ্ছে কত? 1 সেকেন্ডে হচ্ছে 5, 1 সেকেন্ডে কত? 5। তাহলে 1 সেকেন্ড বরাবর এই যে 5 বরাবর উঠবে, এই বরাবর 5 উঠবে। দেন দেখো আরেকটু নিচে হবে, তারপরে 2 সেকেন্ডে কত? 2 সেকেন্ডে হচ্ছে 8, এই 2 সেকেন্ড বরাবর 8 উঠবে, মোটামুটি এরকম একটা পজিশন। এই 2 সেকেন্ড বরাবর এই যে 8, ঠিক আছে। তারপরে দেখো 3 সেকেন্ড বরাবর কত? 3 সেকেন্ড বরাবর হচ্ছে তোমার 18, তাহলে 3 সেকেন্ড বরাবর 18 পর্যন্ত উঠবে, এই যে 18, মোটামুটি এরকম একটা লেভেল। তারপরে 4 সেকেন্ড বরাবর কত? 4 সেকেন্ড বরাবর 10, এটা হচ্ছে এই পর্যন্ত উঠবে 10। 5 সেকেন্ড বরাবর আসছে তোমার কত? 20, 5 সেকেন্ড বরাবর 20। এই পয়েন্টটা 6 সেকেন্ড বরাবর কত? 6 সেকেন্ড বরাবর হচ্ছে 24, 6 সেকেন্ড বরাবর 24, এই হচ্ছে 24। ওকে, এবার বিন্দুগুলোকে আমরা অ্যাড করে দিই, তাহলে অ্যাড করলে আমরা পাবো তো বন্ধুরা, এবার আমাদের বেগের যে গ্রাফটা পাইছি সেটা পাইছি এরকম বক্ররেখা। আর যখন বেগের গ্রাফটা আসবে এরকম বক্ররেখা, সেটা হচ্ছে আমাদের অসম বেগের গ্রাফ, হ্যাঁ।
এখন যদি প্রশ্ন করা হয় এখানে বেগ কত, আসলে এই প্রশ্নটাই ভুল। কজ হচ্ছে এখানে এক এক মোমেন্টে এক এক রকম বেগ থাকবে। যেমন সুষম বেগের ক্ষেত্রে বা সমবেগের ক্ষেত্রে আমরা দেখছি প্রত্যেকটা পয়েন্টই বেগটা সেম, দ্যাটস ওয়াই আমরা সেখানে বলতে পারি বেগ কত। তার কারণ হচ্ছে তো প্রত্যেকটা পয়েন্টই বেগ সেম, কিন্তু এখানে বলা যাবে না যে বেগ কত। কজ হচ্ছে এখানে এক এক মোমেন্টে বেগটা এক এক রকম। দেখো বেগটা যদি প্রত্যেক পয়েন্টে সেম থাকতো তাহলে তো এটা স্ট্রেট সরলরেখা হয়ে যেত, যেহেতু বক্ররেখা হয়েছে অর্থাৎ সরণ বাড়ছে কমছে। আমরা বলছি যে বেগের গ্রাফ নিচের দিকে নামতে পারে আবার উপর দিকে উঠতে পারে। তার কারণ হলো ধরো একজন ব্যক্তি এই দিক থেকে এই দিকে গেল, 1 সেকেন্ডে মনে করো 5 মিটার পথ সে অতিক্রম করলো, তারপরে আরো 1 সেকেন্ডে সে আরো 5 মিটার পথ অতিক্রম করলো। ঠিক আছে, প্রথম 1 সেকেন্ডে তার সরণ হচ্ছে 5, আদি থেকে শেষ এই। তারপরে প্রথম 2 সেকেন্ডে তার সরণ হচ্ছে 10, এই যে আদি থেকে শেষ। কিন্তু পরের 1 সেকেন্ডে সে এই দিকে আবার ফিরে আসছে। তাহলে দেখো প্রথম 1 সেকেন্ডে তার সরণ হয়েছে 5, পরের প্রথম 2 সেকেন্ডে তার সরণ হয়েছে 10, প্রথম 3 সেকেন্ডে তার সরণ হলো কত, এবার দেখো সে এইদিকে ফিরে আসছে। তাহলে আদি থেকে শেষ তার দূরত্ব হচ্ছে এইটা। তার মানে প্রথম 3 সেকেন্ডে আবার সরণ হয়ে গেছে 5, পরে আবার সে আরো 1 সেকেন্ডে একদম আগের পয়েন্টে চলে আসছে। তাহলে প্রথম 4 সেকেন্ডে তার সরণ হলো কত, 0। দেখো তার সরণ কমতে পারে, বাট দূরত্বের ক্ষেত্রে কি দূরত্ব কমতে পারছে বা কমে? কমে না কখনো। আর সরণের ক্ষেত্রে কিন্তু সরণ কমতেও পারে বাড়তে পারে। দ্যাটস ওয়াই বেগের গ্রাফ নিচের দিকে নামতে পারে আবার উপরের দিকে উঠতে পারে। হ্যাঁ, ওকে। তো দেখো নিচের দিকে নামা দ্বারা কি বোঝাচ্ছে? নিচের দিকে নামা মানে হচ্ছে যা সরণ কমে যাওয়া। তুমি দেখো নরমালি এই যে 3 সেকেন্ড বরাবর সরণটা ছিল কত? সরণটা ছিল মোটামুটি 18 মতো, ঠিক আছে। সেখান থেকে চতুর্থ সেকেন্ডে সেটা কোথায় চলে আসছে? এই যে এই বরাবর দেখো 10 এ চলে আসছে। তার মানে দেখো কি পরিমাণ কমে গেছে, এই জন্য গ্রাফ নিচের দিকে চলে আসছে। হ্যাঁ, অসম বেগের গ্রাফ থেকে বেগ নির্ণয় করার জন্য তুমি গড় বেগ নিলে হবে না। অর্থাৎ কোন একটা পয়েন্ট তুমি চুজ করলা, মনে করলা এই পয়েন্টটা তুমি চুজ করলা, আর এই পয়েন্ট বরাবর তোমার সময় আছে কত আর সরণ আছে কত, সেটা দ্বারা এখানে সরণকে তুমি যদি এখানে সময় দ্বারা ভাগ করো, তুমি যেই বেগ পাইবা সেটা অ্যাকচুয়ালি হবে গড় বেগ অর্থাৎ এভারেজ বেগ বা রাফ মান। বাট এখানে তো বেগ একটা না, এখানে বেগ হচ্ছে অনেকগুলা পয়েন্টে অনেক রকমের বেগ আছে। এই জন্য তোমাকে এই অসম বেগের গ্রাফ থেকে বেগ নির্ণয় করার জন্য তোমাকে অবশ্যই দুইটা পয়েন্ট চুজ করতে হবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি গ্রাফ থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বেগটা হিসাব করতে চাই, ঠিক আছে, তাহলে এই মোমেন্টে বেগ কত ছিল আমরা যদি এটা হিসাব করতে চাই তাহলে কিভাবে হিসাব করব? দেখবো এই পয়েন্টে ফার্স্টে দেখবো এই পয়েন্টে আমাদের সরণটা ছিল কত এবং এই পয়েন্টে সময়টা ছিল কত। এন্ড দেন যেহেতু এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্ট পর্যন্ত হিসাব করব, দেন এখানে দেখবো যে এই পয়েন্টে সময় ছিল কত এবং সরণ ছিল কত। ঠিক আছে, তাহলে এখানে দেখো ফার্স্টে এই পয়েন্টে তোমার সরণ ছিল 18 আর সময় ছিল 3, আর এই পয়েন্টে তোমার সরণ ছিল হচ্ছে 10, সময় ছিল 4। তাহলে এখান থেকে যদি এই পয়েন্টে তুমি বেগ হিসাব করতে চাও তাহলে এখানে বেগ v ইজ ইকুয়ালস টু হবে, তুমি দেখো এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত সেকেন্ড, 3 থেকে 4 এ আসতে সময় লাগছে 1 সেকেন্ড, এবং দেখো 18 থেকে তোমার হয়েছে 10, তার মানে এখানে বেগ আসবে কত? তাহলে শেষেরটা বাদ দাও, 10 থেকে বাদ দাও কতকে? 18 কে। তাহলে 18 কে বাদ দিলে কত থাকবে? -8। তার মানে -8 ডিভাইডেড বাই কত হবে? এখানে তোমার দেখো বেগের পরিবর্তনটা হইছে -8 আর সময়টা লাগছে কত? 1। ঠিক আছে, তাহলে এখানে বেগ আসবে কত? -8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই মোমেন্টে বেগটা -8 মিটার পার সেকেন্ড হইছে। মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে বেগ হ্রাস পাইছে, প্লাস হইলে বেগটা বৃদ্ধি পাইতো। এখন তুমি যদি চাও যে এখানে তুমি এখান থেকে এই পয়েন্টে তুমি বেগটা হিসাব করবা, তাও করতে পারো। তুমি দেখো এখান থেকে এই পয়েন্টের বেগটা তুমি হিসাব করো। এই পয়েন্টে তোমার সরণ ছিল কত? সরণ ছিল 8 এবং সময় ছিল কত? 2। আর এই পয়েন্টে তোমার সরণ ছিল 18, সময় ছিল কত? 3। তাহলে দেখো এখান থেকে এখানে যাইতে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে তোমার সময় লাগছে কত? 1 সেকেন্ড। হ্যাঁ, এবং দেখো এখানে তোমার কত থেকে, এই যে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছে, তার মানে এখান থেকে 10, এটা 8 থেকে 18 তে গেছে। তাহলে 8 থেকে 18 তে গেলে শেষে হচ্ছে এটা, তাহলে 18 থেকে বিয়োগ করে দাও 8, কত হবে? হবে যে তোমার 10। তাহলে এই যে এতটুকু ডিসটেন্স বা এতটুকু সরণ হচ্ছে 10। হ্যাঁ, এই 10 কে ভাগ করে দাও কত দ্বারা? এখান থেকে কত সময় লাগছে? 1 সেকেন্ড। তাহলে এখানে হবে 10 মিটার পার
সেকেন্ড। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড করে। এই কারণে দেখো এখানে এবং প্লাস আসছে। প্লাস মানে কি, বেগ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বেগটা বৃদ্ধি পাইছে, এখানে আসছে প্লাস, আর এখানে হিসাব করছি মতন বেগটা আইছে মাইনাস, তার মানে বেগ হ্রাস পেয়ে গেছে। ঠিক আছে, তো আমরা গ্রাফ থেকে বুঝতে পারি কখন হ্রাস পাইছে বেগ, কখন বৃদ্ধি পাইছে। এই বেগের গ্রাফ থেকে আমরা ইজিলি বুঝতে পারবো। যখন গ্রাফ উপরের দিকে উঠবে তখন বেগ বৃদ্ধি পাবে, আর যখন গ্রাফটা নিচের দিকে চলে আসবে তখন বেগটা হ্রাস পাবে। ওকে, এবার আমরা দেখব ত্বরণের গ্রাফ। তো বন্ধুরা এখন আমরা ত্বরণের গ্রাফ নিয়ে আলোচনা করতে চাই। তো ত্বরণ কি? ত্বরণ ইকুয়ালস টু হচ্ছে b - u/t, আর ত্বরণের ডেফিনিশন হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগটা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ। আর ত্বরণ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে সুষম ত্বরণ বা সমত্বরণ, আর একটা হচ্ছে অসম ত্বরণ। তো দেখো আমরা পাশে একটা চার্ট নিছি, এটা নিছি সুষম ত্বরণের, এবং সুষম ত্বরণের গ্রাফটা কেমন আসে আমরা ফার্স্টে সেটা দেখব, দেন অসম ত্বরণের গ্রাফ দেখব। তো এটা কিভাবে সুষম ত্বরণ সেটা যদি আমরা একটু দেখতে চাই, দেখেও নিতে পারি। দেখো এখান থেকে যদি আমরা ত্বরণটা বের করি, এই ইকুয়ালস টু, দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত সময়ের ত্বরণ আমি বের করতে চাই, তাহলে আদি বেগ কত 0, শেষ বেগ কত 5, তাহলে 5 থেকে বিয়োগ করে দাও 0, এই 0 থেকে 1 পর্যন্ত আসতে সময় লাগছে 1, তার মানে এখানে আসে কত 5/1 সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তুমি যে কোনো পয়েন্টে এখানেরটা নাও, এখান থেকে এখানেরটা নাও, অথবা একদম শুরু থেকে এখানেরটা নাও, এখান থেকে নাও, যেখান থেকেই নাও, এটা যেহেতু সুষম ত্বরণ যে কোনো পয়েন্ট থেকে নিলেই হবে, যে কোনো দুই পয়েন্ট। এখান থেকে এই পর্যন্ত ত্বরণ তুমি হিসাব করো, দেখো কত আসে, এখানে আদি বেগ 0, আর যেতে এই পর্যন্ত নিবা তাহলে এখানে শেষ বেগ কত 20, তাহলে 20 থেকে 0 বাদ দাও 0, আর সময় লাগছে কত এখান থেকে এই পর্যন্ত আসতে 4 সেকেন্ড, তাহলে 4 দ্বারা ভাগ করো, তাহলে কত হয় 0 - 20 সমান 20 ডিভাইডেড বাই 4, তাহলে কত 4 × 5 = 20, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ তুমি যে কোনো দুইটা বিন্দু নাও না কেন, নিয়ে হিসাব করো, দেখো তোমার ত্বরণটা 5 মিটার পার সেকেন্ড করে আসবে। অর্থাৎ আমরা এমন ভাবেই চার্টটা নিয়েছি যাতে আমাদের সুষম ত্বরণ বা সমত্বরণের চার্ট হয়। ওকে, তো আমরা এটাকে গ্রাফে প্লট করতে চাই, এখন দেখি কেমন আসে গ্রাফটা। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এই বরাবর আমরা আবার নিব সময়, যার একক হচ্ছে সেকেন্ড, আর এই বরাবর আমরা নিব বেগ, ঠিক আছে, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো এবার 5 সেকেন্ড পর্যন্ত জানতে চাচ্ছি আমরা, 1 2 3 4 5। ওকে, এদিকে দেখি 5 10 15 20 25, ঠিক আছে। ওকে, তো এবার দেখো প্রথম 0 সেকেন্ডে 0। আচ্ছা, বারবার 0 সেকেন্ডে 0 আছে বিদায় সবাই ভাবতে পারে যে বেগ সরণ এগুলো 0 সেকেন্ডে 0ই থাকতে পারে। না, এগুলা 0 সেকেন্ডে 0 না, অন্যটাও থাকতে পারে। যখন আমরা পরবর্তীতে অসম বেগের ত্বরণের গ্রাফ নিব তখন দেখাবো। আপাতত এটা যেহেতু দিয়ে দিছি তাহলে এটা দিয়ে দেখাই, ঠিক আছে। 0 সেকেন্ডে 0, তাহলে 1 সেকেন্ডে 5, 1 সেকেন্ডে বেগটা ছিল কত 5, তাহলে এই যে বরাবর উঠো এই 5, আরেকটু মানে উপরে উঠবে, সেকেন্ডে 5, তো এই তারপরে 2 সেকেন্ডে কত ছিল 10, 2 সেকেন্ডে 10, 2 সেকেন্ড বরাবর 10, 3 সেকেন্ডে 15, 4 সেকেন্ডে 20, 4 সেকেন্ডে বেগ 20, 5 সেকেন্ডে 25। এবার যদি বিন্দুগুলা যোগ করো তুমি পাইবা আবার একটা সরলরেখা, ঠিক আছে। দেন দেখো ত্বরণের ক্ষেত্রে অবশ্যই এটা হচ্ছে একটা ত্বরণের গ্রাফ বা রেখাটাকে আমরা বলবো ত্বরণ। অর্থাৎ কোন এই বিন্দুটার এক একটা পয়েন্টে এক এক রকম ত্বরণ আছে, বাট সবগুলা ত্বরণই এই ক্ষেত্রে সেম। তার কারণ হচ্ছে এটা হচ্ছে সুষম বা সমত্বরণের গ্রাফ। দেখো আমরা যখন বেগের গ্রাফ দেখছি সুষম বেগ বা সমবেগের, সেটাও দেখছি সরলরেখা আসছে। আর যখন আমরা ত্বরণের গ্রাফ নিছি, যখন সমত্বরণ বা সুষম ত্বরণ আসছে তখনও গ্রাফটা আসছে কি রেখা, সরলরেখা, ঠিক আছে। অর্থাৎ সুষম বা সমবেগ বা সমত্বরণ এগুলার গ্রাফ অবশ্যই সরলরেখা হবে। তবে খেয়াল রাখতে হবে কার সাপেক্ষে কার পরিবর্তন নিচ্ছ। যদি সময়ের সাথে বেগের পরিবর্তন নাও তাহলে আসবে ত্বরণের গ্রাফ, যদি সরণের সাপেক্ষে সময়ের পরিবর্তন নাও তাহলে পাইবা বেগের গ্রাফ, আর যদি দূরত্বের সাপেক্ষে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন নাও তাহলে পাইবা দূরত্বের গ্রাফ। কে ভার্সেস কে আছে এটা তোমাকে দেখতে হবে, দেন গ্রাফ ডিসাইড করতে হবে, ঠিক আছে।
বেগ ভার্সেস সময় হলে অবশ্যই ত্বরণের গ্রাফ, আর যদি সরণ ভার্সেস সময় হয় তাহলে অবশ্যই বেগের গ্রাফ, আর যদি দূরত্ব ভার্সেস সময় হয় তাহলে অবশ্যই দ্রুতির গ্রাফ। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটা ত্বরণের গ্রাফ। এবং এই গ্রাফ থেকে তুমি ত্বরণ হিসেব করতে পারো, যে কোনো দুই পয়েন্টের ত্বরণ তুমি হিসেব করতে পারো, সেম আসবে, সেম। তুমি দেখো, তুমি চাচ্ছ এখান থেকে তুমি এই পয়েন্টের ত্বরণ হিসেব করবা। হ্যাঁ, আসো এখান থেকে এই পয়েন্টের ত্বরণ হিসেব করার জন্য দেখো, এখানের যে বেগ সেটা হবে আদি বেগ, আর এখানের যে বেগ সেটা হবে শেষ বেগ। কত হচ্ছে, তুমি এখান থেকে এখানে এই পর্যন্ত তুমি ত্বরণ হিসেব করতে চাও। ওকে, তো এখানে তো দেখো তোমার এই বরাবর তোমার বেগ আছে কত, এই বরাবর বেগ আছে তোমার 10। হ্যাঁ, এবং দেখো এই পয়েন্টটা হিসেব করতে চাও, এই বরাবর তোমার বেগ আছে কত, 25। হ্যাঁ, তার মানে আদি বেগ হচ্ছে তোমার 10, শেষ বেগ হচ্ছে 25। তাহলে 10 আদি বেগ হচ্ছে 10, শেষ বেগ 25। তাহলে আমাদের সূত্রটা কি, b - u/t। তাহলে শেষ বেগ হচ্ছে 25 মাইনাস আদি বেগ 10 ডিভাইডেড বাই সময়। এখন দেখো তো এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে। হ্যাঁ, এটা আসতে কতটুকু সময় লাগছে, এখানে তো 2 থেকে 5 এ আসছে, তার মানে সময় লাগছে কত, সময়ের পার্থক্য হচ্ছে 5 - 2 = 3। 3 সেকেন্ড সময় লাগছে না। হ্যাঁ, তাহলে এখানে হবে টি হবে 3। দেখো এখানে টি এর সিগনিফিকেন্স কি, টি এর সিগনিফিকেন্স হচ্ছে, টি এর পরিচয় হচ্ছে এই যে b - u হতে কতটুকু সময় লাগছে, অর্থাৎ বেগের পরিবর্তনটা হতে যতটুকু সময় লাগছে সেটাই হচ্ছে টি। তাহলে বেগ এখান থেকে এখানে আসতে যতটুকু সময় নিচ্ছে সেটাই হবে টি। তাহলে দেখো এই 2 থেকে 3 5 এ আসছে, তার মানে কত সেকেন্ড সময় লাগছে, 3 সেকেন্ড। দ্যাটস এই 3 ইকুয়ালস টু, এখানে পাবো আমরা কত, 25 থেকে 10 চলে গেলে 15, 15 কে 3 দ্বারা ভাগ করো, কত আসবে, 5 মিটার পার সেকেন্ড। ওই তো আমরা দেখছি। এখন তুমি আরো যে কোনো দুই পয়েন্ট নাও, যে এখান থেকে তুমি মনে করো এখান থেকে এই পয়েন্টটা হিসেব করবা, তাহলে এই বরাবর তোমার বেগ কত, 15, এই বরাবর তোমার বেগ কত, 20। আর এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত, দেখো 3 থেকে 4 এ আসতে সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে তুমি এখানে পাইবা কত, 20 শেষ বেগ, এই বরাবর শেষ বেগ, এই বরাবর বেগ আছে 20, তার মানে এটা শেষ বেগ, আর এই বরাবর বেগ আছে 15, তার মানে আদি বেগ। 20 - 15 ডিভাইডেড বাই এখান থেকে এখানে আসতে, অর্থাৎ এখান থেকে এখানে যাইতে বেগের পরিবর্তন এর জন্য সময় লাগছে 1 সেকেন্ড। 1 দ্বারা ভাগ করো, কত আসে, 20 থেকে 15 চলে গেলে থাকবে 5, 5 কে 1 দ্বারা ভাগ করলে 5 ই তো হবে। দেখো 5 মিটার পার সেকেন্ড আসছে, স্কয়ার আসছে। তো তুমি যেখানেই যে কোনো বিন্দু থেকে নির্ণয় করো না কেন, যখন বস্তু সুষম বেগে বা সুষম ত্বরণে চলে, দেখবে ওই ত্বরণটা সেম আসতেছে একটা ত্বরণে। এই ক্ষেত্রে ত্বরণটা ফিক্সড, এই জন্য গ্রাফটা হয় সরল রেখা, অর্থাৎ সময়ও বাড়তেছে, সময়ের সাথে সাথে বেগও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এইটা দ্বারা বোঝাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগটা সমান সমান ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ওকে। আসলে এবার আমরা দেখি অসম ত্বরণের গ্রাফ। তো বন্ধুরা, আমরা অসম ত্বরণের জন্য একটা চার্ট নিছি, এবং দেখো এখান থেকে চাইলে আমরা ত্বরণটা হিসেবও করতে পারি। যে কোনো দুইটা পয়েন্ট নাও, নিলে দেখবা যে ত্বরণটা ডিফারেন্স আসতেছে, এক এক সময় এক একটা ত্বরণ। তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মোমেন্টে আলাদা আলাদা ত্বরণ পাওয়া যাবে। দেখো এখান থেকে যদি আমরা এখানে ত্বরণটা হিসেব করি তাহলে কত পাবো, তাহলে এখান থেকে হিসেব করলে এটা শেষ বেগ, এটা হচ্ছে আদি বেগ। তাহলে শেষ হচ্ছে 7 মাইনাস আদি হচ্ছে 5 ডিভাইডেড বাই এখান থেকে এখানে আসতে সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে দেখো 2/1 সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 2 মিটার। তারপরের সেকেন্ডের বেগটা তুমি ত্বরণটা হিসেব করো, এখান থেকে এখানে আসতে তোমার ত্বরণ লাগছে কতটুকু, ত্বরণ হয়েছে কতটুকু, তাহলে এটা যদি হিসেব করো, এখান থেকে এখানে শেষ বেগ হচ্ছে 10, আদি বেগ হচ্ছে 7, 10 মাইনাস 7 ডিভাইডেড বাই, দেখো 2 1 থেকে 2 হয়েছে, তার মানে কত সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড। তার মানে এখান থেকে লাগবে 3/1 সমান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা দুইটা নির্ণয় করছি, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, আর এখান থেকে দেখো বোঝা যাচ্ছে কি সমান সময় সমান পথ অতিক্রম করতেছে কিনা, যেহেতু 1 সেকেন্ড করে ডিফারেন্স গুলা দেওয়া আছে। দেখো ওই 1 সেকেন্ডের সাপেক্ষে সমান করে বৃদ্ধি পাচ্ছে কিনা। দেখো শুরুতে 5, 5 এর পরে 7, তার মানে 5 এর পরে পাওয়া দরকার ছিল 1 সেকেন্ডে 10 হয়ে যাওয়ার কথা ছিল বেগটা, 5 বৃদ্ধি পেয়ে সেটা না পেয়ে পেয়েছে 7। আচ্ছা যাক 2 পাইছে, পরেরটা দেখি আরো 2 পাইছে কিনা। দেখো পরেরটা কিন্তু 2 পায় না। ঠিক আছে, পরেরটা তাহলে হয়ে যাওয়ার কথা ছিল কত, 2 সেকেন্ডে। হ্যাঁ, 2 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা ছিল 9, বাট হয় নাই, এখানে 10 হয়েছে। তারপরে 3 সেকেন্ডে 12 হয়ে গেছে। ঠিক আছে, এলোমেলো বেগ আসতেছে। তো তুমি ত্বরণ নির্ণয় করলেই দেখবা যে সবগুলা বিভিন্ন মোমেন্টে ত্বরণটা বিভিন্ন রকম আসতেছে, প্রত্যেক সেকেন্ডে ত্বরণটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা আসো আমরা সেই গ্রাফ, এই চারটার গ্রাফটা দেখতে চাই। তো এখান থেকে আমরা নিচ্ছি, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের সময় যার একক হচ্ছে সেকেন্ড,
আর এবার হচ্ছে বরাবর বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 0 1 2 3 4 5 6 5 10 15 20 25। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি গ্রাফটা অঙ্কন করতে চাই, তাহলে দেখো জিরোতে কত ছিল, এবার দেখো 0 সেকেন্ডে দ্রুত 5 মিটার পার সেকেন্ড। এখন অনেকের প্রশ্ন হলো যে 0 সেকেন্ডে কি 5 হতে পারে কিনা। आंसर হচ্ছে ইয়েস। তুমি মনে করো যে আমরা কি বলছি, আদিবেগ মানে কি, গণনার শুরু। তুমি যেখান থেকে গণনা স্টার্ট করবা বা বিবেচ্যকালের শুরু, ধরো একটা গাড়ি এই দিক থেকে আসতেছে আসতেছে আসতেছে, যখন এই মোমেন্টে আসছে তখন তুমি গণনা স্টার্ট করছো, আর গণনা যখন স্টার্ট করবা তখন সময় কত, 0। তার কারণ হচ্ছে সে একটু সামনের দিকে, আমি গণনা মাত্র স্টার্ট করছি, সে যখন একটু সামনের দিকে যাবে তখন সময়টা বাড়তে থাকবে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে এইভাবে। হ্যাঁ, বাট এখান থেকে তো আমি গণনা স্টার্ট করছি, অর্থাৎ এখানে কোনো সময় নেই, দ্যাটস এই ক্ষেত্রে সময়টা 0। আর যখন সে এই দিক থেকে আস্তে আস্তে এই পয়েন্টে আসছে, যখন আমি গণনা স্টার্ট করছি তখন তার বেগ ছিল মনে করো 5 মিটার পার সেকেন্ড। দ্যাটস ওয়াই 0 সেকেন্ডে আদিবেগটা 5 হতে পারে বা অন্য বেগও হতে পারে। সে যদি স্থির থাকতো আর স্থির অবস্থা থেকে যদি আমি কাউন্ট স্টার্ট করতাম তাহলে আদিবেগ হয়ে যেত 0, অথবা অন্য বেগ থাকলে সেই মোমেন্টে যদি আমি গণনা স্টার্ট করতাম তাহলে ওই 0 সেকেন্ডে বেগ হয়ে যেত ওইটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই 0 সেকেন্ডেও বেগ 5 মিটার পার সেকেন্ড হতে পারে। তাহলে ফার্স্টে আমাদের দেখো এই যে 0 সেকেন্ডে বেগ উঠে যাবে কত বরাবর, 5 বরাবর, এই তো 5। তারপরে দেখো 1 সেকেন্ডে কত, 7, তাহলে 1 সেকেন্ড বরাবর 7 উঠবে, তার মানে এরকম একটা পজিশন, তাহলে এই যে 1 সেকেন্ড বরাবর 7 উঠবে। তারপরে দেখো 1 সেকেন্ড বরাবর 7 উঠছে, তারপরে কত, তারপর হচ্ছে প্রথম 2 সেকেন্ডে 10, প্রথম 2 সেকেন্ডে 10, এই যে এই পয়েন্টটা। তারপরে 3 সেকেন্ডে কত, 3 সেকেন্ড হচ্ছে 12, তাহলে 3 সেকেন্ড বরাবর উঠে যাবে 12 পর্যন্ত, অর্থাৎ 12 হচ্ছে এরকম একটা পজিশন। আচ্ছা, 4 সেকেন্ডে কত, 4 সেকেন্ডে হচ্ছে তোমার 8, 4 সেকেন্ডে হচ্ছে 8, তার মানে এমন একটা পজিশন। ঠিক আছে, তাহলে 4 সেকেন্ডে 8 উঠবে এই। আচ্ছা, 5 সেকেন্ডে কত, 5 সেকেন্ডে হয়ে গেছে 25, আবার দেখো এত বেড়ে গেছে বেগ, এটা হয়ে গেছে 25। ওকে, এই বিন্দুটা। এবার যদি আমরা বিন্দুগুলো অ্যাড করি তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা হলো এরকম। ওকে, দেন এই। ওকে, আমরা বুঝার সুবিধার্থে এগুলো মুছে ফেলি। ত্বরণের গ্রাফ, ঠিক আছে, এবং এটা হচ্ছে কেমন ত্বরণ, অসমত্বরণ। দেখো এক এক মোমেন্টে ত্বরণটা এক এক রকম। যখন ত্বরণের গ্রাফ আসবে এমন বক্ররেখা সেটা হচ্ছে অসমত্বরণ, যখন ত্বরণের গ্রাফ আসবে এমন সরল রেখা তখন সেটা হচ্ছে সুষমত্বরণ। এক্স্যাক্টলি বেগের ক্ষেত্রেও সেম, যখন গ্রাফ আসবে এমন সরল রেখা তখন এটা হবে সুষম বেগ, আর যখন গ্রাফ আসবে বক্ররেখা তখন হয়ে যাবে অসম বেগ। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই মোমেন্টে বেগটা কমে গিয়ে এইদিকে চলে আসছে, আবার এইখান থেকে অর্থাৎ পয়েন্ট যখন 5 মিটার বেগ ছিল তখন বেগটা আস্তে আস্তে হালকা হালকা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তখন হালকা হালকা বৃদ্ধি পাচ্ছে, তারপর আবার হ্রাস পেয়ে গেছে, হ্রাস পেয়ে আবার বৃদ্ধি পেয়েছে। কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেখো, এখানে ছিল বেগ কত, এখানে বেগ ছিল মোটামুটি 7 বা 8 এর মতো। ঠিক আছে, 7 বা 8 এর মতো বেগ ছিল, বাট সেখান থেকে দেখো কত চেঞ্জ হয়েছে, সেখান থেকে 25 হয়ে গেছে বেগটা, তার মানে এখানে হিউজ পরিমাণ ত্বরণ হয়েছে। তুমি দেখো এখান থেকে এইখানে যেই ত্বরণ হয়েছে, বাট এখান থেকে এখানে তার চেয়ে বেশি ত্বরণ হয়েছে, এবং এখানে এক এক মোমেন্টে ত্বরণটা এক এক রকম হবে। বুঝতে পারছো? তুমি যদি এখান থেকে এখানে ত্বরণটা কাউন্ট করতে চাও কত পাইবা, দেখো তো এখানে সময় ছিল কত 4, আর এখানে তোমার ইয়া ছিল কত, এখানে তোমার এটা হয়তো আরেকটু উপরে উঠতো, এই ইয়াটা এটা মানে 8 ছিল। হ্যাঁ, এই বরাবর হওয়ার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে যে তোমার 8, এই বরাবর তোমার সময় ছিল 4 আর বেগ ছিল 8, এবং এখান থেকে এখানের বেগ তুমি দেখো এই বরাবর বেগ হচ্ছে 25, সময় হচ্ছে কত 5। তাহলে তোমার দেখো বেগের পরিবর্তন কত, a = b কত, v হচ্ছে 25, এবং আদিবেগ কত, আদিবেগ হচ্ছে এই বরাবর কত 8 -8, আর সময় লাগছে কত, এই যে এখান থেকে এখানে যেতে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে এই যে সময় এই বরাবর হিসাব করতে হবে,
4 থেকে 5 অর্থাৎ 1 সেকেন্ড লাগছে, তাহলে 1 দিয়ে দাও। দেন এখানে তুমি খেয়াল করো কত, 25 থেকে যদি 8 বাদ দাও কত থাকবে, 17, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 সমান 17 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে দেখছো ত্বরণটা 17 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেছে। বাট এখানে ত্বরণটা কেমন হবে, এখানের মোমেন্টে যদি তুমি ত্বরণটা দেখতে চাও তাহলে এখানে বুঝেই যাচ্ছে এটা মন্দন হয়েছে, অর্থাৎ গ্রাফ নিচের দিকে নেমে গেছে। তাহলে দেখি আমরা কত আসছে। তাহলে ফার্স্টে বেগ ছিল কত, ফার্স্টে বেগ ছিল মেবি 12 মতো, ঠিক আছে। আর এখানে সময় ছিল কত, সময় ছিল 3, ঠিক আছে। আর এই পয়েন্টে আসতে সময় লাগছে কত, 1 সেকেন্ড, অর্থাৎ এই পয়েন্টে আছে 4, দেখো 3 থেকে 4 এ আসছে 1 সেকেন্ড। আর এই পয়েন্টে বেগ কত, 8। তার মানে দেখো বেগটা 12 থেকে 8 এ আসছে, তার মানে শেষ বেগ কত, 12 থেকে 8 এ আসতেছে, তাহলে শেষ বেগ কিন্তু 8 মাইনাস 12 ডিভাইডেড বাই সময় কত সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড। তাহলে ত্বরণ আসবে কত, 12 থেকে, দেখো এবার যদি আমি -12 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকবে কত, -4 ডিভাইডেড বাই 1 সমান -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মানে কি, মন্দন, অর্থাৎ গ্রাফ কোন দিকে নামবে, নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা আরো সুন্দরভাবে মন্দন নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব মন্দন নিয়ে বা মন্দনের গ্রাফ নিয়ে। তো এখানে বলছি যে ত্বরণের ঋণাত্মক মানে হচ্ছে মন্দন। তো মন্দনের গ্রাফটা নরমালি কেমন হবে, মন্দনও দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সুষম মন্দন আর একটা হচ্ছে অসম মন্দন। ধরো এই বরাবর আছে তোমার বেগ আর এই বরাবর আছে অ্যাকচুয়ালি সময়। তো দেখো এই মন্দনের ক্ষেত্রে বেগটা কি নিচের থেকে উপরের দিকে যাবে নাকি উপর থেকে নিচের দিকে আসবে, ডেফিনেটলি উপর থেকে নিচের দিকে আসবে। কিন্তু মন্দন মানে কি, বেগ হ্রাস পাওয়া, অর্থাৎ এরকম একটা গ্রাফ দেখাবে, বুঝতে পারছো, বেগটা হ্রাস পেয়ে যাবে। তার মানে তুমি দেখো বেগ যদি এখানে 20 হয় আর এখানে তোমার মনে করো এটা তো আস্তে আস্তে তুমি দেখো এখানে আমরা 10 দিলাম, তাহলে দেখো এটা আস্তে আস্তে কমতে কমতে ফার্স্টে 20 ছিল, তারপরে হচ্ছে 10 এ চলে আসছে, তারপরে আরো নিচে অর্থাৎ একদম জিরোর কাছাকাছি চলে আসছে, এখানে মনে করো 2, এই 2 বরাবর চলে আসতেছে। তার মানে বেগ ক্রমাগত সময়ের সাপেক্ষে কি কমতেছে। এবং এটা কেমন মন্দন, অবশ্যই সুষম মন্দন, যেহেতু সরলরেখা, সরলরেখা হলে অবশ্যই সুষম মন্দন, ঠিক আছে। এটা আশা করি এখন আর ব্যাখ্যা করা লাগবে না, মোটামুটি বুঝতে পারো যে কেন সুষম মন্দন। বেগের গ্রাফ যদি নিচের দিকে চলে যায় এটা অবশ্যই এখানে মন্দন হবে। হ্যাঁ, তুমি হিসেব করে দেখতে পারো, দেখো এই পয়েন্টের যদি তুমি বেগ হিসেব করতে চাও, ধরো এখান থেকে এখানে সময়, এখান থেকে এখানে আসতে সময় লাগছে তোমার মনে করো 2 সেকেন্ড, 1 2, তাইলে তুমি দেখো এখান থেকে এখানে যদি 2 সেকেন্ড লাগে তাহলে আদি বেগ কত, এই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে তোমার, এখান থেকে তুমি হিসেব করতে চাও এতটুকু, আদি বেগ হচ্ছে 20, শেষ বেগ হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 20 ডিভাইডেড বাই কত, 2, তাহলে কত আসতেছে, -10 ডিভাইডেড বাই 2 অর্থাৎ -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এই যে দেখো মাইনাস আসতেছে, মাইনাস মানে ঋণাত্মক ত্বরণ, আর ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। এবং তুমি এখানে যে কোনো পয়েন্ট নিয়ে হিসেব করো না কেন, দেখো এখানের বেগ নাও এবং এই যে এখান থেকে এই পর্যন্ত হিসেব যদি করতে চাও এই পয়েন্টের, আবার এই পয়েন্টের বেগ নাও এবং সময় দেখো কতটুকু পরিবর্তিত হয়েছে, এখান থেকে এখানে আসতে কতটুকু সময় লাগছে, দেন সেটা দ্বারা হিসেব করলেই তুমি দেখবা যে প্রত্যেক ক্ষেত্রে ত্বরণটা -5 মিটার পার সেকেন্ড স্কয়ার করে আসবে, কারণ এটা সুষম মন্দন, সরলরেখা। হ্যাঁ, ওকে। আর যদি রেখাটা আসতো এরকম যে তোমার মনে করো এইটা বেগ আর এটা হচ্ছে সময়, হ্যাঁ, তো যদি গ্রাফটা আসতো এরকম তাহলে বোঝা যেত যে এক এক সময়ে মন্দনটা এক এক রকম ছিল, ঠিক আছে, অর্থাৎ বেগের পরিবর্তন এক এক রকম হয়েছে। তবে মন্দন হয়েছে কিভাবে বুঝলাম, মন্দন হয়েছে যে গ্রাফ উপর থেকে নিচের দিকে আসতেছে, ঠিক আছে। বেগ ভার্সেস সময়ের গ্রাফ উপর থেকে নিচের দিকে আসলে অবশ্যই মন্দন হবে, অর্থাৎ বেগ কমে যাবে, নরমালি বোঝা যাচ্ছে। এটা যদি 20 থাকে, এটা নিচের দিকে যেহেতু যাচ্ছে তার মানে নিচের দিকে তো ভ্যালু কমে আর উপরের দিকে ভ্যালু বাড়তে থাকে। দ্যাটস ইট। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে।